কৌতূহল দমাতে তুর্য তার হাত এগিয়ে দিয়ে বলল, আমরা অনলাইন বন্ধু না হয়ে বরং অফলাইন বন্ধু হই। আজ থেকে আমরা ফ্রেন্ড। রুদবার যেন বিশ্বাসই হচ্ছে না তুর্যের এই পরিবর্তন। মানুষটা হঠাৎ তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। রুদবা শক্ত করে ধরল তুর্যের হাত। তার চোখ জোড়াও ছলছল করে উঠল। এই জল আনন্দের, পছন্দের মানুষের মনোযোগ পাওয়ার আনন্দ। উপমা তুর্যের দিকে এক নজর তাকিয়ে ছাদ থেকে নেমে পড়ল। উপমা চলে যেতেই তুর্য রুদবার হাত ছেড়ে দিল। রুদবা বলল, আজ যদি আপনার সময় হয়, আমরা কি বাইরে কোথাও বসতে পারি? তুর্য রুদবার দিকে তাকালো না, বিরক্ত মাখা কণ্ঠে বলল, আমার অনেক কাজ আছে। এই বলে নেমে পড়ল ছাদ থেকে। রুদবা তার শূন্য হাতের দিকে তাকিয়ে বলল, হঠাৎ বিরক্ত হয়ে গেল কেন? আমি কি একটু বেশি বলে ফেলেছি? থাক, আজ এইটুকুই অনেক আমার জন্য। রুদবা নিজের হাতে নিজেই চুমু খেল। এই হাতেই তো তুর্যের স্পর্শ লেগে আছে। আর মাত্র দুটি সনেট, শেষ দুটি পাতা, দুটি শেষ খাম। অরুণিকা আর নিয়ম মানল না। পরপর দুটি চিঠি পড়ল। উভয় চিঠিতেই সেই পুরনো বিচ্ছেদের গল্প। কখনো প্রিয়সী হারিয়ে যায়, কখনো প্রেমিক পুরুষ বিচ্ছেদের যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ছেড়ে চলে যায় পৃথিবীর মায়া ছেড়ে। শেষ দুটি কবিতাও সেই একই বিচ্ছেদের সুর। সনেট দুটির একত্রিতে লেখা ছিল, বইয়ের পাতায় জমে আছে তীব্র অভিমান, তোমাকেই দিলাম সেই অভিমানী রস। হৃদয়ে হারিয়াছে উতাল পাতাল প্রেম, তবুও কেন মুছতে চাই হৃদয়ে নামা ধস। বিরহ যদি এতই কঠিন হয়, তবে হৃদয় কেন ছিল পাথর? সেই কঠোরতায় তো ছিল প্রেমের ক্ষয়, সেই ক্ষয়ে আবার কি করে মাখবো আদর? তুমি নেই পাশে, নেই আমার নাম তোমার ঠোঁটে, নিঃশ্বাসের সাথে হয়তো বেরোচ্ছে অভিশাপ। আমি বাঁচি বা মরি, কি বা তাতে ঘটে? তোমার অবহেলায় গুনছি আমি মৃত্যু ধাপ। মরে গেলে একবার শুনে যেও কথা, তুমি হিনা আমি এক তীব্র ব্যথা। এবার হিমালয়ের শেষ কবিতার পাতা উল্টালো অরুণিকা। আমি হয়তো আবার ফিরব, আমার আগমনে কাটবে রিক্ততা, তোমার মনে আবার ঘুরবো, ভালোবাসবো ঠেলে উষ্ণতা। আমি হয়তো আবার গাইব, তুমি প্রিয়া হাসতে বাধ্য। আমি এবার খুব ভালোবাসবো, তুমি যে সেই প্রিয় আরাধ্য। আমি কিন্তু আবার হাসবো, কাঁদতে পারবে না কিন্তু এবার। আমি তোমার সব কথা শুনবো, সময় তো এখন ফিরিয়ে দেবার। আমি তো ভালোবাসি, তুমি কি ভালোবেসে যাবে? আমার শেষ কবিতায় প্রিয় হৃদিকে তুমি বারবার পাবে। অরুণিকা বই বন্ধ করল। আজ শেষ হলো হিমালয়ের লেখা কবিতার বই। পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। মুখটা কেমন ফাঁকা হয়ে গেছে। বইটি বুকে জড়িয়ে বেশ কিছুক্ষণ কাঁদল অরুণিকা। কাপা কণ্ঠে বলল, আমি কেন তোমাকে মিস করছি? আ অরুণিকা নিজের ঠোঁট চেপে ধরল হাত দিয়ে। চোখ বন্ধ করল সে। এই অনুভূতির কোনো ব্যাখ্যা নেই। এই অনুভূতি একান্তই তার। প্রেম এক অদ্ভুত সুর। কখনো বাঁশির মতো বিরহের টান টেনে আনে, আবার কখনো পিয়ানোর তালে ভালোবাসার জগতে ভাসিয়ে নিয়ে যায়। যে সুর তবলার ছন্দে হৃদয় কাঁপায়, আবার কখনো বেহালার তারে মিশে সৃষ্টি করে দৃঢ়তার ধন। আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফ। চুল এলোমেলো, মুখ শুকিয়ে গেছে। হাতের মুঠোয় আবদ্ধ অরুণিকার পরা সেই শাড়ি। ডান হাতে শাড়িটা পেঁচিয়ে 3টা মাস পার করেছে সে। প্রয়োজনে খুলে রাখলেও 3 মাসে একবারও সেই শাড়ি ধুতে দেয়নি। আহনাফ এখন অনেকটাই সুস্থ। গত 3 মাসের নেশাদ্রব্য থেকে পুরোপুরি দূরে ছিল সে। নিজের মানসিক দৃঢ়তায় তাকে আবার 6 বছর আগের সেই আহনাফে রূপান্তর করেছে। এতদিন তার একটাই লক্ষ্য ছিল, তার অরুর কাছে সুস্থ হয়ে ফেরা। তবে তার মনে এখনও সেই ভয় দানা বেঁধে আছে। তার অরু কি তাকে মনে রেখেছে? তাকে আবার ভালোবাসতে পেরেছে? সপ্তাহে একটা দিন কি অন্তত আহনাফের কথা মনে পড়েনি অরুণিকার? আহনাফ সেই শাড়িতে নাক ডুবিয়ে বলল, আমি এই 3 মাসে বুঝে গেছি, এই জন্মে তুই আমার না হলেও এই মনে তুই ছাড়া আর কারো জায়গা হবে না। কয়েকদিনে তুর্য আর রুদবার মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে। দুজন প্রায়ই ছাদে উঠে হাসাহাসি করে। তুর্য অফিসেও মাঝে মাঝে ডেকে আনে রুদবাকে। তারা একসাথেই দুপুরের খাবার খায়। রুদবা ইদানিং ক্যাম্পাসে যায় না বললেই চলে। তার মনোযোগ তুর্যতেই আটকে আছে। আজ কোম্পানির কাজে আবার উপমাকে নিয়ে বেরোতে হবে তুর্যকে। তারা নিচে নামতেই রুদবা হাজির। উপমা বেশ অবাক হলো। রুদবা উৎসাহিত কণ্ঠে বলল,
তুমি ফোন করেছো তাই ক্লাস ফেলে চলে এসেছি। তুর্য হাসল। উপমাকে রিক্সা ঠিক করে দিয়ে রুদ্বাকে তার মোটর সাইকেলের পেছনে বসতে বলল, এই কয়েকদিনেই আপনি থেকে তুমিতে সম্বোধন বদলি হয়েছে। এত অল্প সময়ের ব্যবধানে প্রেম হয় না। রুদ্বার সাথে তুর্য এক প্রকার প্রতারণাই করছে। উপমার হৃদয় দহনের আনন্দ উপভোগের নেশায় অন্য একটি হৃদয়ে প্রেমের আশা দিয়ে যাচ্ছে। একটি শপিং মলের সামনে রিক্সা থামলো উপমার। তুর্য রুদ্বাকে নিয়ে আগে থেকেই সেখানে উপস্থিত। উপমা রিক্সা থেকে নামতে নামতেই খেয়াল করলো তুর্য রুদ্বার কপালের চুল ঠিক করে দিচ্ছে। মনে মনে কষ্ট পেলেও তুর্যের জন্য ভালোই লাগছে তার। রুদ্বা মেয়েটা বেশ যত্ন নেয় তার প্রিয় মানুষদের। এমনই এক যত্নশীল মেয়ে তুর্যের উপযুক্ত। তারা শপিংয়ে কিছু ফেব্রিক্স কিনতে এসেছে। উপমা ভালোভাবে ঘেটে ঘেটে সব উপকরণ দেখছে। এদিকে তুর্যের হাত জড়িয়ে বকবক করে যাচ্ছে রুদ্বা। হঠাৎ রুদ্বা থেমে গেল। রুদ্বাকে চুপ হয়ে যেতে দেখে তুর্য তার দিকে তাকালো। দেখলো রুদ্বা সামনে তাকিয়ে আছে। রুদ্বার দৃষ্টি অনুসরণ করে তুর্য সামনে তাকালো। দেখলো অরুণিকা দাঁড়িয়ে আছে। তুর্য রুদ্বার হাত ছাড়িয়ে নিল। রুদ্বা ভ্রুকুচকে তাকিয়ে রইল তুর্যের দিকে। অরুণিকা রুদ্বা আর তুর্যের দিকে একবার তাকালো, আরেকবার উপমার দিকে। উপমা বেশ মনোযোগ দিয়ে কাপড় দেখছে। অরুণিকা বলল, রুদ্বা তুমি এখানে? রুদ্বা ভ্রুকুচকে বলল। তোর কোনো সমস্যা? তুর্য রুদ্বাকে তাগাদা দিয়ে বলল, আচ্ছা চলো, তোমাকে বাসায় নামিয়ে দিই। এই বলে রুদ্বাকে টেনে নিয়ে গেল তুর্য। যেতে যেতে উপমাকে বলল, কাপড় সিলেক্ট করে ম্যানেজারকে ফোন দিও। আমাকে কল দিয়ে বিরক্ত করবে না। তুর্য চলে যেতেই অরুণিকা উপমার কাছে এসে বলল। আপু তুমি চুপ করে আছো? উপমা অবাক হয়ে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা আবার বলল, তুমি সূর্যকে কিছু বলছো না কেন? আমি কি বলবো? ও রুদ্বার সাথে এমন ঘোরাঘুরি কেন করছে? প্রেমিকার সাথে তো ঘোরাঘুরি করবে, তাই না? তোমাকে কে বলেছে এসব? আমার চোখের সামনেই তো হচ্ছে। তুর্য রুদ্বাকে ভালোবাসে না। এই কিছু সপ্তাহ আগেও তুর্য রুদ্বাকে পাত্তা দিত না, তাহলে এখন এসব কেন করছে? কেন? তোমাকে দেখানোর জন্য। আর এসবের সবচেয়ে বেশি কষ্ট পাবে রুদ্বা। মেয়েটার কথা চিন্তা করা উচিত তুর্যের। তবে মেয়েটা ওনার জন্য ভালোই হবে। তুমি কি বলছো এসব? তুমি তুর্যকে ভালোবাসো না? উপমা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার গলায় কথা আটকে গেছে। তার সাহস নেই ভালোবাসার কথা বলার। সে তো ঠকিয়েছে তুর্যকে। তুর্যর সামনে অনেক ভালো জীবন পাবে, আর উপমা সেই জীবনে বাধা হয়ে আসতে চায় না। সে দৃঢ়কণ্ঠে অরুণিকাকে বলল। আমি ভালোবাসি না। ছাদে উঠেই থমকে দাঁড়ালো অরুণিকা। তুর্য রুদ্বার গা ঘেঁষে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে হাসাহাসি করছে। পাশে উপমা কাপড় শুকাতে দিচ্ছে। পুরো ছাদ ভর্তি তুর্যের শার্ট, প্যান্ট, জিন্স, পাঞ্জাবি। অরুণিকা উপমার কাছে এসে ডাকল। আপু। উপমা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এতগুলো কাপড় দিয়ে কোমর ধরে গেছে তার। তবুও চোখ মুখ কুঁচকে কাপড় ঝেড়ে ঝেড়ে শুকোতে দিচ্ছে। অরুণিকা তুর্যের সামনে এসে দাঁড়াতেই রুদ্বা ভ্রু কুঁচকে তাকালো। অরুণিকা তুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার আর আহনাফের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই এক। তুর্য মুখ ঘুরিয়ে বলল, আহু আর আমার মধ্যে কোনো মিল নেই, কারণ দুজনের ভালোবাসার মানুষ আলাদা। একজনের ভালোবাসার মানুষ তাকে অন্তত কখনো ভালোবেসেছিল, আর আরেকজনেরটা তো ঠকিয়েছে। শেষ বাক্যটি উপমার দিকে তাকিয়ে বলল তুর্য। অরুণিকাও তুর্যের চোখ অনুসরণ করে উপমার দিকে তাকালো। উপমার চোখে অপরাধবোধ স্পষ্ট ফুটে উঠেছে। রুদ্বা তাদের নীরব চাওয়াচাই বুঝতে না পেরে বলল। আরও তোর সমস্যাটা কি? অরুণিকা বুকে হাত গুজে বলল, সমস্যা আমার না, সমস্যা তোর পাশে দাঁড়িয়ে থাকা লোকটির। তুর্য ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল। প্লিজ টুইঙ্কেল। অরুণিকা আঙুল তাক করে বলল, তোমার স্বার্থের জন্য তুমি অন্য একটা মেয়ের অনুভূতি নিয়ে ঠাট্টা করবে? রুদ্বা চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ। ইউ শাট আপ। আমি যেই ভুল করেছি তুই একই ভুল করবি? এই লোকটা তোকে ভালোবাসে না রুদ্বা। তুর্য মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি ভালোবাসি না রুদ্বাকে, কিন্তু আমরা ভালো বন্ধু। আমার ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। রুদ্বা আমার কাছে অনেক স্পেশাল। রুদ্বা অরুণিকার হাত চেপে ধরে বলল,
তুই তোর সমস্যাটা আজ তুর্যের সামনেই আমাকে জানিয়ে দে প্লিজ। অরুণিকা অসহায় দৃষ্টিতে রুদ্বার দিকে তাকিয়ে বলল, তুই অনেক ভালো মেয়ে। আমি চাই না আমি যেই আঘাত পেয়েছি তুই ঠিক একই আঘাত পাস। প্লিজ তুর্যকে বিশ্বাস করিস না। তুর্য ক্ষীণ কণ্ঠে বলল। টুইঙ্কেল, অরুণিকা চেঁচিয়ে বলল, প্লিজ চুপ থাকো তুমি। একটা মেয়েকে ঠকিয়ে আবার আমার বেস্ট ফ্রেন্ডকে ধরেছো। তুমি আমাকে টুইঙ্কেল বলো কোন সাহসে? রুদ্বা অরুণিকাকে জোরে ধাক্কা দিতে সে টাল সামলাতে না পেরে পেছনে হোঁচট খেয়ে পড়তে যাবে। উপমা তাকে শক্ত করে ধরে বলল। তুমি কি করছো? রুদ্বা চেঁচিয়ে বলল। তুমি চুপ করো বুয়া, বুয়ার মতো থাকো। তুর্য দাঁতে দাঁত পিষে রুদ্বার দিকে তাকালো। রুদ্বা এবার অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, আমি তোর বেস্ট ফ্রেন্ড না, ইনফ্যাক্ট তোর মতো ক্যারেক্টারলেস মেয়ের সাথে বন্ধুত্ব করাই আমার ভুল সিদ্ধান্ত ছিল। তুর্য চেঁচিয়ে বলল। ব্যাস, বেশি কথা বলবে না তুমি। রুদ্বা অবাক হয়ে তুর্যের দিকে তাকালো। তুর্য রুদ্বার দিকে আঙুল তাক করে বলল, যাকে চাইছে বলো। অরুণিকার ব্যাপারে একটা বাজে কথা শুনলে ভালো হবে না কিন্তু। তুর্য এই বলে হনহনিয়ে চলে গেল। রুদ্বা ক্ষীণ কণ্ঠে বলল। তুই আমাকে হাসতে দিবি না আরু। অরুণিকা রুদ্বার হাত ধরে বলল। আমাকে বিশ্বাস করো। রুদ্বা অরুণিকার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, যেই মানুষটা তোর বিরুদ্ধে একটা কথা শুনতে চায় না, তুই তাকে নিয়ে যাচ্ছে তাই বলছিস? কারণ আমি আর বাকিরা এক না। আমি এখানে তোর কথা বলছি, পরে কিন্তু কাঁদবি, তখন আর কাছে পাবি না কাউকে। আমি তুর্যকে বিশ্বাস করি বিকজ আই লাভ হিম। রুদ্বা অরুণিকাকে পাশ কেটে চলে গেল। অরুণিকা স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। উপমা তার কাঁধে হাত রেখে বলল। কেন ওদের এক হতে দিচ্ছ না? অরুণিকা চেঁচিয়ে বলল। তুমি চুপ করো। তুমি গিয়ে তোমার প্রেমিককে আটকাও। ও তোমাকে জ্বালানোর জন্য এমন করছে। তুমি আসার আগে রুদ্বাকে যতটুকু সম্ভব এড়িয়ে চলতো তুর্য। উপমা আপু, কি করেছো তুমি তুর্যের সাথে? মানুষটাকে পশু বানিয়ে দিয়েছো তুমি। ও তো আগে এমন ছিল না। তুমি কি এমন করেছো যার দরুন ও এমন করছে বলো? উপমা ক্ষীণ কণ্ঠে বলল। আমি তোমার রকস্টারকে ঠকিয়েছি অরু। ওর সাথে সম্পর্ক থাকার পরেও আমি অন্য একজনের সাথে সম্পর্ক রেখেছিলাম। আমি ভালো মেয়ে না। তুর্য সব জেনে যাওয়ার পর আমাকে ছেড়ে দিয়েছিল। অরুণিকা অবাক দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে রইল। উপমা চোখের জল মুছে অন্যদিকে ফিরল। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। এত সহজে বলে দিলে? তোমাকে দেখে এমন মনে হয় না আমার। তুমি কি সত্যি বলছো? যদি সেই ভুলটা না করতাম, আজ তুর্যের মতো এত চমৎকার একটা মানুষকে হারিয়ে ফেলতাম না। আমার ভুলের কোনো ক্ষমা নেই। তাহলে তুমি গ্রামের মানুষদের কেন বলেছিলে তুমি প্রেগনেন্ট? তোমার আর তুর্যের বিয়ে হয়েছে। উপমা ক্ষীণ হেসে বলল। লোভী ছিলাম আমি। ভেবেছিলাম তুর্যের নাম নিলে গ্রামের লোকেরা আমাদের বিয়ে দিয়ে দেবে, যেমন তোমার আর হানাফ ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ের প্রমাণ কি আর দেখাতে পেরেছি বলো? মিথ্যে ছিল, তাই তো প্রমাণ ছিল না। অরুণিকা উপমার হাত ধরে বলল। তুমি সত্য বলছো? হ্যাঁ। কেন করলে এমন? আমরা সবাই ভাবতাম তুর্য তোমাকে অস্বীকার করে তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি ওকে ঠকালে। উপমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অরুণিকা তাকে পাশ কেটে চলে যেতেই সে মেঝেতে বসে পড়ল। শব্দ করে কাঁদতে কাঁদতে বলল। আমি তোমাকে কিভাবে সত্যটা জানাবো তুর্য? তুমি সত্যটা জানলে আমার সবার বিরুদ্ধে গিয়ে আমার হাত ধরতে চাইবে, কিন্তু আমি চাই না তুমি আমার সাথে ঘর বাঁধো। আমার সাথে ঘর বাঁধলে রোজ তোমার সেই ভয়ঙ্কর দৃশ্যটি মনে পড়বে। তুমি আর সুখী হয়েও সুখী হতে পারবে না। ভালো তো আবার বাসায় যাই, তুমিও ঠিক কাউকে না কাউকে আবার ভালোবাসতে পারবে। তখন আমার নোংরা অস্তিত্ব তোমাকে স্পর্শ করবে না। শুধু আমার মেয়েটার জন্যই কষ্ট হয়। ওকে যদি ওর বাবার সাথে দেখা করে দিতে পারতাম, কিন্তু মেয়েটাও তোমার নতুন জীবনের জন্য অভিশাপ। নিজেদের ভালো থাকার জন্য এতটা স্বার্থপর হতে পারি না আমি। অরুণিকা অন্যমনস্ক হয়ে বসে আছে জানালার পাশে। হঠাৎ রুহানি লাফিয়ে লাফিয়ে রুমে ঢুকে অরুণিকার পাশে বসে বলল। তোকে একটা জরুরি কথা বলবো। রুহানির চোখে মুখে লাজুক হাসি। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। বলো না। আমার তোর ভাইকে ভালো লাগে। অরুণিকা চমকে উঠল। রুহানি লাজুক হেসে বলল। আরব স্যারকে ভালো লাগে আমার।
অরুণিকা রুহানির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রুহানি অরুণিকার হাত ধরে বলল, তোর ভাই কাউকে পছন্দ করে? না, আমার জানা মতে কেউ নেই। তুই পারবি আমাদের মধ্যে সব ঠিক করে দিতে? অরুণিকা দীর্ঘশ্বাস ফেলে রুহানির হাত আলতোভাবে ধরে বলল, তুই সুখে থাক বোন। আমার মতো রুতবার মতো ভাগ্য না হোক তোর। আল্লাহ তোর সব ইচ্ছে পূরণ করুক। আরাফ মানুষটা তোর জন্য সবসময় ভালো মানুষ হয়ে থাকুক। এভাবে বলছিস কেন? রুদবার কি হয়েছে? বাদ দে, আমি আরাফের সাথে কথা বলবো। ওকে? ওকে, ওয়েট, আমি পছন্দ করি সেটা বলিস না। ওভাবে বললে আমি ওনার সামনে যেতেই পারবো না। সব তুই নিজের বুদ্ধি খাটিয়ে করবি, আমার কথা বলবি না কিন্তু। আচ্ছা। রুহানি জড়িয়ে ধরল অরুণিকাকে। অরুণিকা চোখ বন্ধ করে মনে মনে বলল, ভালোবাসার শব্দটা শুনলেই অনেক ভয় হয় আমার এখন। রুহ কষ্ট না পাক। মেয়েটা ম্যাচিওর, বুদ্ধি শুদ্ধি কম। ও যদি আমাদের মতো ঠকে, সহ্য করতে পারবে না। আহনাফ আমাকে যেই আঘাত করেছে, আমি জানি কতটা ভয়ঙ্কর সেই ক্ষতের যন্ত্রণা। এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রুহানি নেই। ওর জন্য যে উপযুক্ত সেই যাতে ওর জীবনে আসে। মিশন আহনাফ রিহাব থেকে ফেরার আগেই ওই শিরিন সুলতানকে ঘাড় ধাক্কা দিয়ে আমার দাদার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। আরাফ এই কথা বলতেই তার সাথে হাত মেলালো তাহমিদ, ইমন, ইভান আর তুর্য। ইমন মিস্টার আজিজের কাছ থেকে সব সত্য জানার পর আরাফদের জানাতেই গত এক সপ্তাহ ধরে আরাফ, তাহমিদ আর ইভান সেই হাসপাতালে গিয়ে আবরারের জন্মের সব তথ্য বের করার চেষ্টা করে যাচ্ছিল। আর আজ তাদের হাতে আবরারের সব তথ্য এসে গেছে। ডিএনএ রিপোর্টে স্পষ্ট লেখা, এই সন্তান আমির চৌধুরীর নয়। এদিকে তুর্য আর ইমন মিস্টার আজিজের বন্ধু রিয়াজুল রহমানের সাথে দেখা করল। তিনিও সদিচ্ছায় তার গুগল ড্রাইভে সংরক্ষিত ছবি আর ভিডিও তুর্য আর ইমনকে এক্সপোজ দিয়ে বললেন। ইমন রিয়াজুল রহমানকে জড়িয়ে ধরে বললেন, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন জঘন্য মহিলা থেকে আমার বন্ধু আর তার পরিবারকে বাঁচানোর জন্য আমাদের সাথে এইটুকু কোঅপারেট করার জন্য। রিয়াজুল রহমান তুর্য আর ইমনের সাথে হাত মিলিয়ে বললেন, আশা করব তোমার বন্ধু এই কষ্ট কাটিয়ে উঠুক। নিজের মায়ের বিরুদ্ধে এমন কথা কে সহ্য করবে বলো? জগতের সকল নারী মিথ্যে হয়ে যায় যদি নিজের মা মিথ্যে প্রমাণিত হয়। তোমার বন্ধুকে আল্লাহ শক্তি দিক। তারা পাঁচজন শক্ত প্রমাণ হাতে সন্ধ্যায় চৌধুরী ম্যানশনে পৌঁছালো। পুরো পরিবারের সাথে এবার যুক্ত হয়েছে তুর্য আর ইভানদের পরিবার। সকলের সামনে সত্য উন্মোচিত হতেই শিরিন সুলতানা কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। ডিএনএ রিপোর্ট না হয় জাল বানিয়েছে বলা যায়, কিন্তু ছবি, ভিডিও, কল রেকর্ড, চ্যাটলিস্ট সব কিভাবে মিথ্যে হবে? পুরনো হলরুমে নীরবতা বিরাজ করছে। চৌধুরী সাহেব শীতল কণ্ঠে বললেন, সবাই যার যার বাসায় চলে যাও। আমির তার স্ত্রীকে দেনমোহর শোধ করে দিয়েছে। আমি লয়ারের সাথে কথা বলছি, এই তালাক হতেই হবে। সম্পর্ক ভাঙা শয়তানের কাজ, কিন্তু স্বয়ং শয়তান যদি জীবনের সঙ্গী হিসেবে ঘরে ওঠে, ওই ঘরে ফেরেশতা আসে না। এমন সম্পর্ক ভাঙা উত্তম কাজ। এমনিতেই ছেলেকে মাদকাসক্ত বানিয়ে এই ঘরে শান্তি ধ্বংস করেছে এই মেয়ে। এই মেয়ের জন্য আমাদের ঘরে আল্লাহর রহমত নেই। অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি। প্রেমের বিয়ে শয়তানের কাজ ভেবে আমি কখনো নিহারিকাকে জুবাইরের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিতে পারিনি। কিন্তু আমি নিজের পছন্দে আমার ছেলের জন্য এই কেমন জালিম পছন্দ করলাম। আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি একজন ব্যর্থ বাবা। আমি নিজের ছেলেকে ভালো জীবনসঙ্গী খুঁজে দিতে ব্যর্থ হয়েছি। মিসেস চৌধুরী স্বামীর হাত ধরে বললেন, এভাবে বলবেন না। আপনারা তো আমাদের ছেলের, আমাদের নাতির মানসিক শান্তি হয়ে পাশে থাকতে হবে। এখানে আপনার হাত নেই। ভাগ্যের লেখা খণ্ডানো যায় না। এবার আমির চৌধুরী শিরিন সুলতানার সামনে এসে বললেন, কেন করলে আমাদের সাথে এমন? কি অপরাধ ছিল আমার আমার আহনাফের? আর সেই ছোট্ট বাচ্চাটার আবরার আমার সন্তান না? তবুও সব জানলে আমি মেনে নিতাম। তুমি কেন এই পাপ করতে গেলে? শিরিন সুলতানা ক্ষীণ কণ্ঠে বলল, পাপ? এই পাপ করে আমার জীবন তো ধ্বংস হয়ে গেছে।
আমি আমার আবরারকে খুন করেছি নিজ হাতে। আজ সবাই জেনে গেছে আমি কেন আমার ছেলেকে মেরে ফেলেছি, অথচ এই সত্য গোপন রাখার জন্য আমি একটা প্রাণ নিয়ে নিলাম। সেই সত্য আজ সবার সামনে চলে এসেছে, তাও এই ছেলেগুলোর জন্য।